দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত আয়োজন মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি দুপুর 1:30 থেকে 2টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি। ব্যাংক, বিমা, শেয়ার বাজার, আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আমার সাথে থাকবেন একজন বিশেষজ্ঞ যিনি তার মতামত এবং বিশ্লেষণ আমাদের সাথে তুলে ধরবেন। দর্শক, আজকের বিষয় হচ্ছে ব্যাংকিং খাত ও বিনিয়োগ। এই বিষয়ে কথা বলতে আমাদের আজকে স্টুডিওতে হাজির হয়েছেন মোহাম্মদ নজিবুর রহমান, সোনালী ব্যাংকের উনি পরিচালক। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে বাংলাদেশের যে ব্যাংকিং খাতের যে বর্তমান যে অবস্থাটা, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ চ্যানেল 24-কে আজকে আমাকে এখানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আপনাকে এবং চ্যানেল আইয়ের দর্শক এবং শ্রোতাদেরকে প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ব্যাংকিং খাতের বর্তমান যে সার্বিক অবস্থা, এখন ব্যাংকিং খাতে আগের থেকে অনেকটা শৃঙ্খলভাবে চলছে। বিশেষ করে ব্যাংকিং খাতে সোনালী ব্যাংকের হলমার্কের আগে যে ব্যাংকিং খাতগুলোতে যে বিশৃঙ্খলার অবস্থা বিরাজ করছিল, সেটা বর্তমানে আমাদের বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা, তাদের কন্ট্রোলিং অথরিটির মাধ্যমে, তাদের গাইডেন্সের মাধ্যমে আজকে বাংলাদেশের ব্যাংকগুলো অনেকটা শৃঙ্খলার মধ্যে এসেছে বলে আমি মনে করি। তার কারণ এই ব্যাংকিং খাত এই হলমার্কের মতো একটি কেলেঙ্কারির আগে ব্যাংকিং খাত একটি লুটপাটের জায়গা ছিল। সেখান থেকে এই ব্যাংকিং খাতকে আজকে বলতে গেলে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে। তারপরেও ব্যাংকিং খাতের আমি বলতে চাই যে ব্যাংকিং খাত এখানে 3টে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বিদেশি মালিকানাধীন ব্যাংক, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, আর একটা হচ্ছে বেসরকারি খাতের ব্যাংকগুলো। এই 3টার মধ্যে আমি বলবো যে বেসরকারি খাতের ব্যাংকগুলো যে বোধহয় 40টার মতো বেসরকারি খাতের ব্যাংক যেগুলো নতুন এবং পুরাতন দিয়ে, এই ব্যাংকগুলো তারা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে তারা চলছে। ব্যাংকের যে নিয়ম কানুন সেগুলো তারা মেনে তারা অতি দ্রুত তাদের ক্লায়েন্টদেরকে সমস্যার সমাধান করছে। অপরদিকে আমাদের যে সরকারি ব্যাংকগুলো আছে, সরকারি ব্যাংকগুলো কিন্তু এখনও প্রাইভেট ব্যাংকের, বেসরকারি ব্যাংকের যে সেবাটা দিতে পারছে, সরকারি ব্যাংক কিন্তু এখনও সেই সেবাটা দিতে পারছে না। বিদায় সরকারি ব্যাংকের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির পরিবর্তে কিন্তু আস্থা কমে যাচ্ছে, এবং ব্যবসাগুলো সরকারি ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকে চলে যাচ্ছে। আজকে একটা জিনিস আপনারা জানেন যে এই মানি মার্কেটে 100%-এর মধ্যে সরকারি ব্যাংক মাত্র ওন করেছিল 25%, আর 75% কিন্তু বেসরকারি ব্যাংক করছে। আস্তে আস্তে কিন্তু সরকারি ব্যাংকের এই যে পার্সেন্টেজটা আস্তে আস্তে কমে আসছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যাংকের সার্বিক অবস্থা ভালো হওয়ার পরেও সরকারি ব্যাংকের অবস্থা ততটা উন্নতি হয় না, যেটা আমাদের সবারই কাম্য। আপনার কথার সূত্র ধরে বলছে, আপনি হলমার্ক কেলেঙ্কারির কথা বলেছেন, তো এই ঘটনা হওয়ার পর আপনাদের সরকারি ব্যাংকগুলোতে সংস্কারের কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? আপনার কথাও আপনি বলেছেন যে আসলে সবার নজর এখন কিন্তু বেসরকারি ব্যাংকের দিকে, তো আপনারা আপনাদের নজরটুকু বা সরকারি ব্যাংকের দিকে ফিরে আনার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা আসলে যে সমস্ত আমাদেরকে মেইনলি চলতে হয়েছিল, আমাদের যে বাংলাদেশ ব্যাংকের তাদেরই গাইডলাইন আমাদেরকে চলতে হয়, যেটা নাকি আপনার বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়। বাংলাদেশ ব্যাংকের
যে রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে আমাদেরকে চলার কারণে অনেক সময় আমাদেরকে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়। যেরকম আমরা কিন্তু বিনিয়োগ আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো না। বিনিয়োগটাও কিন্তু করতে হবে বাংলাদেশ ব্যাংকের সাথে যে হবে, যে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং হবে। এখানে সোনালী ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা হয়, হয়, জনতা ব্যাংকের সাথে হয়, অগ্রণী ব্যাংকের সাথে হয়। এই ধরনের মোমের বাইরে আমরা যেতে পারবো না। কিন্তু আপনি দেখেন যে সোনালী ব্যাংকের লিকুইডিটি যেটা, এটা এখন প্রায় ৮০,০০০ কোটি টাকা, কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারছি না। তার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে যে করেছে, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং করেছে, তাতে আমাদের গ্রোথ হতে হবে। গতবারের যে ইনভেস্টমেন্ট আমাদের হয়েছে তার থেকে মাত্র ৬%, সারা বছরে 6% আমরা গ্রোথে যেতে পারবো, তার বেশি আমরা গ্রোথ এই ধরনের কেন পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে? এ ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমি যতদূর জানি তারা যেটা বলছেন বাংলাদেশ ব্যাংকের থেকে বা মন্ত্রণালয় থেকে, যে মানি মার্কেটটাকে কন্ট্রোল করার জন্য, যাতে ইনফ্লেশন যাতে না আসে সেই জন্য। কিন্তু আমি বলি শুধু সরকারি ব্যাংক দিয়ে তো মানি মার্কেট কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে সরকারি ব্যাংক তো মাত্র 25% মানি মার্কেটের মানি কন্ট্রোল করে, মাত্র 25%। কিন্তু বড় ধরনের কেলেঙ্কারিগুলো কিন্তু সরকারি ব্যাংকের অধীনে বা সরকারি ব্যাংকের মাধ্যমে কিন্তু হয়েছিল। হ্যাঁ, বড় ধরনের কেলেঙ্কারি হচ্ছে সরকারি ব্যাংকের যে অর্থনৈতিক যে কাঠামো, তারা অর্থনৈতিক যে ডিপোজিটের যে পরিমাণ, তা বেসরকারি ব্যাংকের যে কোনো ব্যাংকের থেকে অনেক অনেক বেশি। সেই জন্য বড় বড় যে সমস্ত ক্লায়েন্ট, এরা কিন্তু প্রাইভেট ব্যাংকে যে ওই পরিমাণ লোন পায় না। তার কারণ হচ্ছে সিঙ্গেল পার্টি এক্সপোজার আছে। সিঙ্গেল পার্টি এক্সপোজারে দেখা যাবে যে ওই সমস্ত ছোটো ছোটো ব্যাংকে হয়তো 100-150 কোটি টাকার বেশি হবে না, কিন্তু সরকারি ব্যাংকে আপনি তাদের যে এজ অফ ক্যাপিটাল আছে, যে আছে, তাতে তারা অনেক বেশি 200-300-400 কোটি টাকা পর্যন্ত আপনার করতে পারে আর কি, একজনকে দিতে পারে। আচ্ছা, সেই কারণেই দেখা যাচ্ছে যে সরকারি ব্যাংকে বড় বড় ক্লায়েন্ট আসে, সেখানে কিছুটা তো মিস আপ হয়। এটা হয়তো ছিল ল্যাক অফ সুপারভিশনের অভাবের কারণে, একটা বড় ব্যাংক সুপারভিশনের অভাবের কারণেই এটা হচ্ছে। এবং আগে এটা বেশি হতো, কিন্তু সেই সুপারভিশনটাকে এখন অনেক শক্তিশালী করা হয়েছে, যে কারণে কিন্তু আপনি দেখেন যে হলমার্কের পরে এখন কিন্তু আর ওই ধরনের কোনো কেলেঙ্কারি আপনার নেই। এখন তো আমার জানা মতে ওই ধরনের কোনো কেলেঙ্কারি এখন কোনো হচ্ছে না। আচ্ছা, সংস্কারের বিষয়গুলো নিয়ে আসছে আমরা জানি যে বড় বড় খেলাপিরাও কিন্তু একটা সময় যে খেলাপিদের ঋণের কথা বলা হয়েছে, তো ঋণগুলো বর্তমানে আদায়ের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আপনারা? ঋণগুলো আদায়ের ক্ষেত্রে আমরা যারা খেলাপি হয়েছে তাদেরকে আমরা পার্সু করি। আমাদের যারা ফিল্ড লেভেলে যারা কাজ করছেন, যে সমস্ত কর্মকর্তা, তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে পার্সু করেন যে খেলাপির টাকা যে আদায় করার ব্যাপারে। আর যদি একেবারে দেখা যায় যে দিচ্ছে না, তখন আমরা তাদের বিরুদ্ধে কেসে যাই। আচ্ছা, এই ধরনের আদায়ের ক্ষেত্রে আপনারা যে ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন, এটা কি বর্তমানে সংস্কারের যে কথা বলা হচ্ছে সেখানে কি কার্যকর ভূমিকা রাখছে? কার্যকর আমার মনে হয় যে আগে একেবারেই ছিল না। এখানে কার্যকর মধ্যে কিছু একটা কার্যকর যৎসামান্য হলে হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আরও কার্যকর ভূমিকা নেওয়া দরকার ঋণ আদায়ের ক্ষেত্রে। তার কারণ হচ্ছিল এই ঋণগুলো দীর্ঘদিন থেকে পুঞ্জীভূত হয়ে আছে, এবং যে হয়তো ধরেন 100 টাকা নিয়েছে, সেই ঋণের পরিমাণটা এখন বেড়ে হয়ে গেছে, তো ছিল 100 টাকা 10,000 টাকা। তাই আমাদেরকে এইখানে কিছুটা চিন্তা করতে হবে, বাস্তব চিন্তা করতে হবে যে এটা খাতা কলমে শুধু এটা দেখা 100 টাকার জায়গায় 10,000 টাকা, সেই ব্যক্তি হয়তো 10,000 টাকা দিতে পারবে না, তার সেই ক্ষমতাও নেই। সেখানে আমাদের মনে হয় যে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, কেস টু কেস
ইয়ে করে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, এবং সেটা করার জন্য যদি আমাদেরকে সেই ক্ষমতাটা যদি সরকার যদি বোর্ডকে দিত, তাহলে পরে এই খেলাপি এটা অনেকটা কমিয়ে নিয়ে আসা যেত। কিন্তু খেলাপির ক্ষেত্রেও বোর্ড মানে বোর্ডকে যেহেতু রেগুলেটরি অথরিটি হচ্ছিল বাংলাদেশ ব্যাংক, সেখান থেকেও কিছু আইন কানুন দিয়ে বেঁধে দেওয়া আছে যে এইটা করতে পারবে, এতদূর করতে পারবে, এতদূর করতে পারবে না। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসে যে আমরা এই ক্লায়েন্টের ইসের থেকে খেলাপির থেকে বেরিয়ে আসবো, আমরা মানে আমাদের যে সহায় সম্পদ আছে সেটা ইন্ডাস্ট্রি হোক, উনি বিক্রি করে হোক, যেভাবেই হোক আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা বেরিয়ে আসবো, কিন্তু সেটাও আমরা করতে পারি না অনেক সময় বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনের কারণে। জনাব নজিবুর রহমান, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে এসে সীমাবদ্ধতা এবং বিনিয়োগের বিষয়ে আপনার সাথে কথা বলব। দর্শক, চ্যানেল 24-এর এই আয়োজনে আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠানে বিরতির পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ইফতেখার আলম। ব্যাংকিং খাত বিনিয়োগ নিয়ে কথা বলছি আমরা। আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্টুডিওতে মোহাম্মদ নজিবুর রহমান, পরিচালক সোনালী ব্যাংক। বিরতিতে যাওয়ার আগে সংস্কারের বিষয়ে কথা বলছিলাম। তো ব্যাংকিং সংস্কারের খাতে কি কি ধরনের পদক্ষেপ, এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। সেই সাথে জানতে চাচ্ছি যে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আসলে আমাদের দেশের জন্য কতটুকু জরুরি, আর বর্তমানে এর পরিবেশ আছে কিনা। ধন্যবাদ। ব্যাংকিং খাতে যে সংস্কার, এ বিষয়ে কিছুটা আলোকপাত আমি এর আগেই করেছি। আসলে মানে এর আগে হলমার্কের আগে ব্যাংকের খাতে, বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে একটি বিশৃঙ্খলা চলছিল। সেখান থেকে সেই বিশৃঙ্খলা চলছিল, সেখানে বোর্ডের বিভিন্ন যে সরকারি ব্যাংক আছে সেই বোর্ডগুলো এই বিশৃঙ্খলার কারণে ঋণ দেওয়া, আদায়, এই সমস্ত ক্ষেত্রে যে অনিয়ম ছিল, যে গাফিলতি ছিল, এই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত গভর্নমেন্ট একটা মাইনাস মিনিস্টার ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় ব্যাংকের বোর্ডগুলোকে কিন্তু সংস্কার করা হয়। এবং বোর্ডগুলোতে আপনার একটি প্রতিনিধিত্বমূলক, বিভিন্ন সেক্টর থেকে প্রতিনিধিত্বমূলক, এবং যারা ব্যাংকে অভিজ্ঞ তাদেরকে দিয়ে প্রত্যেকটা ব্যাংকে বোর্ড গঠন করা হয়। তার পরিপ্রেক্ষিতে বোর্ডের কিছুটা গতি এবং আগের যে অনিয়ম হচ্ছিল সে অনিয়মটাকে রোধ করা যায়। এক, 2 নম্বর ছিল আর একটা সংস্কার হয় যেটা আমার বলা দরকার, যেটা আমি এর আগে বলেছিলাম যে 1 টাকার বা যদি আপনি ধরেন 1 কোটি টাকায় 10 কোটি টাকা হয়, আমরা সবসময় দেখা যেত যে অ্যাকাউন্টসে সবসময় ওইটাকে টেনে নিয়ে আসা হতো এবং ব্যাংকের একটা লাভ দেখানো হতো। সেইটাকে আপনি তো জানেন যে এখন একটা নিয়ম করা হয়েছে অনেক দিন আগেই, যে অবলোপন মানে রাইট অফ করা, মানে ওইটা যারা খেলাপি হয়ে গেছে, যারা মানে মিল বন্ধ, কলকারখানা বন্ধ, চালাতে পারছে না, অথচ ব্যাংকে টাকা দিতে পারছে না, অথচ তার যে লোনের এগেনস্টে সুদ সে দেখা যাচ্ছিল, এতে দেখা যাচ্ছিল যে ব্যাংকের মানে লাভ অনেক কোটি কোটি টাকা লাভ হচ্ছিল। আদৌ কিন্তু এটা কোনো মানে বাস্তবে কোনো লাভ ছিল না। সেটাকে তারা যখন মানে বাংলাদেশ ব্যাংক থেকে এটাকে করা হলো যে এই অবলম্বনকৃত মানে যেগুলোকে এই ধরনের মানে খেলাফি হয়ে গেছে দীর্ঘদিন থেকে, তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করে সেই টাকাটাকে অন্য একটা খাতায় ট্রান্সফার করা। এই অবলম্বন রাইট অফ মানে যে তাদেরকে এই টাকাটা মাফ করে দিয়ে হলো তা না, এর আদায়ের জন্য কার্যক্রম চলবে, মামলা মোকদ্দমা চলবে, কিন্তু বইটাকে ক্লিন করার জন্য, কারেন্ট ইসে নিয়ে আসার জন্য এই অবলম্বন সিস্টেম, এটা একটা বলতে গেলে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে আর কি। এই ছিল মানে ব্যাংকের যে আপনি সংস্কারে বললেন, এই সংস্কার একটা হচ্ছিল বোর্ডের সংস্কার করা হয়, বিজ্ঞ লোকজনদেরকে নিয়ে আসা হয়, আর একটা হচ্ছে যে অবলোপনের সিস্টেমটা চালু করে করা হয়। এখন আপনি ফরেন ইনভেস্টমেন্টের কথা বলেছেন। ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আমি যতটুকু জানি যে 2013 সালে ফরেন ইনভেস্টমেন্টের থেকে 2014 সালে ফরেন ইনভেস্টমেন্ট কমে এসেছিল। আচ্ছা, 2014 সালে 1.8 বিলিয়ন ফরেন ইনভেস্টমেন্ট, 2014 সালে থেকে কমে
13 সাল থেকে কমে 2014 সালে 1.8 বিলিয়নে আসছিল। আর 2015 সালে এটা একটু বেড়ে 2% বেড়ে 2 পয়েন্টে আসছে। আচ্ছা, তারপরেও কিন্তু এটা সময়ের প্রেক্ষাপটে এটা কিন্তু পর্যাপ্ত নয়। আজকে আপনি দেখেন ফরেন ইনভেস্টমেন্ট আমরা অন্য কোনো দেশের সাথে তুলনা না করে, ইন্ডিয়াতে তো হচ্ছেই না করে, আমরা যদি ভিয়েতনামের সাথে তুলনা করি তাহলে দেখবেন যে ভিয়েতনামে ফরেন ইনভেস্টমেন্ট আমাদের থেকে 10 গুণ বেশি। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসছে না। এটা আমার ইস্যুতে আমি 4টে কারণ আমি দেখছি। একটা ছিল বাংলাদেশের পরিবেশগত অবস্থা, আর একটা হচ্ছে এখানকার কমিউনিকেশন, বাংলাদেশের যে কমিউনিকেশন, আর একটা হচ্ছে পাওয়ার, মানে আপনার গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, এর যে অভাব। আর পরবর্তীকালে সাম্প্রতিক সময়ে যেটা এসছে সেটা হচ্ছে বিদেশিদের সিকিউরিটি। আচ্ছা, এই 4টে কারণ কিন্তু এখন একটা 3টে কারণ আগে ছিল। একটা কারণ ছিল হচ্ছে আপনার পরিবেশগত কারণে। আপনি এয়ারপোর্ট থেকে নামার পরে একটা ফরেন ইনভেস্টর সে হোটেলে আসবে, দেখা গেল সেখান থেকে হোটেলে আসতে তার 2 ঘন্টা লেগে যাচ্ছে। সে কিন্তু এটাতে অভ্যস্ত না। সে যে দেশ থেকে আসছে, ইউরোপিয়ান কান্ট্রি হোক বা আমেরিকার থেকে হোক, সে যেখান থেকে আসছে সে তো কিন্তু এটা দেখতে অভ্যস্ত না। এই কারণে সে যখন এয়ারপোর্ট থেকে তার হোটেল আসে তখনই কিন্তু বাংলাদেশ সম্বন্ধে তার একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যায়। এইটা আর একটা হচ্ছিল আপনার, তারপর সে যখন আসে আপনার যে একটা ইন্ডাস্ট্রি করবে, তখন সে করতে যে দেখে যে পাওয়ার, মানে গ্যাস, বিদ্যুৎ, এইটা সে পায় না। বাংলাদেশে একটা আছে বিওআই, পৃথিবীর বহু জায়গায় বিওআই আছে, বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয়। এটা একটা ওয়ান স্টপ সার্ভিস। কিন্তু বাংলাদেশে এটা কত স্টপ সার্ভিস এটা আমিও বলতে পারবো না। আমি জানি যারা ইন্ডাস্ট্রি করতে যায় তারাও সহজে বলতে পারবে না। একটা বিরাট একটা ফর্ম ছাপাইছে, ওয়ান স্টপ সার্ভিস ছিল। এই ধরনের সমস্যা যেগুলি আছে এগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে কি বিদেশি বিনিয়োগ আমাদের দেশে চলে আসবে? এগুলো সমস্যার সমাধানের বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে ম্যান পাওয়ার অভাব নেই, সস্তায় আপনি লেবার পাচ্ছেন। তাছাড়া বাংলাদেশে আপনার অন্য যে আমরা বুঝতে পেরেছি যে যেসব সমস্যাগুলো আছে এগুলো কাটিয়ে উঠতে অবশ্যই বাংলাদেশে আসবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠানে আজকে এই পর্যন্ত। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।